নির্বাচন কমিশনের থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে নির্বাচন। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে এটি সর্বশেষ প্রতিশ্রুতি এবং আশা করা হচ্ছে যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। নির্বাচনের পরে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটা পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করবে দীর্ঘদিন ভ্যাকুয়াম থাকার পর। কিন্তু সংশয় কোনোভাবেই যেন কাটছেন না। কথা আছে না যে এত ভালো ভালো না, অর্থাৎ সব যখন স্মুথলি আগায় তখন সেটাও ভালো মনে হয় না। অনেকের ভালো মনে হয় না। এগুলো নিয়ে বিরোধিতার নানান ক্ষেত্র তৈরি হয়। সেই জায়গায় প্রশ্ন উঠেছে সবার অংশগ্রহণে, অর্থাৎ এক্সিস্টিং যে দলগুলো আছে মাঠে আওয়ামী লীগের বাইরে, তারা সবাই নির্বাচনে যাবে তো? সবাই বলতে বিশেষত বোঝাচ্ছে জামায়াত ইসলামী, এনসিপি। আমি যখন আজকে আলোচনা করছি তখন তাদের নির্বাচনী প্রতীক চূড়ান্ত হয়েছে, অর্থাৎ তারা বরাদ্দ পাচ্ছে এবং তাদের যে কার্যক্রম সেটিও নির্বাচন কমিশন গ্রহণ করেছে বলেই যতটুকু আমি স্ট্যাটাসে পড়েছি। আমি হয়তো বিস্তারিত জানাতে পারবো পরে। কিন্তু জামায়াত ইসলামী তারা কি নির্বাচন বয়কট করতে পারে কিনা, নির্বাচনে যাবে না এমন সম্ভাবনা তৈরি হতে পারে কিনা, সেটি নিয়ে নানান আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে? কেননা তারা কয়েকটা জায়গায় আটকে আছে। একটা হলো যে সংসদে তারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চায়। এখন পিআর নিয়ে আমি খেয়াল করবেন যে গত দীর্ঘ ১ বছরের আলোচনায় পিআর শব্দটাও আমি আমার আলোচনায় আনিনি। কেন আনিনি? কারণ আমি মনে করি না যে পিআর কোনো সমাধান বাংলাদেশের রাজনীতির জন্য। বরঞ্চ এটা একটা কেওয়াস। কেওয়াস কিভাবে? এবং শুধু সেটা আমি একা মনে করি তা না। যারা অন্যান্য রাজনৈতিক বোদ্ধা আছে, তাদের অনেকেই আছে। আজকে আমি আমার স্বভাব সুলভের বাইরে যেই কাজটা করব, সেটি হলো পিনাকি ভট্টাচার্যের ২ টি ভিডিও ক্লিপ আমি দেখাবো এই পিআর নিয়ে আলোচনার যৌক্তিকতা প্রসঙ্গে। কিন্তু তার আগে যেটা আমি বলি সেটা হলো যে এই যে পিআর নিয়ে কেন আমি আলোচনা করিনি, আমি কেন মনে করি যে এটি দেশের জন্য খুব ভালো পদক্ষেপ না। কেননা আমার জানা মতে পশ্চিমা দেশে যে কয়েকটা দেশে পিআর আছে তাদের সরকার খুবই ভঙ্গুর এবং অস্থিতিশীল সরকার। ইসরায়েলের যদি ঘটনা আপনারা দেখেন যে খুব অল্প সময়ের ব্যবধান পরপরে তাদের সরকার পরিবর্তন হয়, কেননা সেখানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ পিআর আছে তাদের সংসদে। কি সেটা? ইসরায়েলের যেই রাষ্ট্র কাঠামো, ইসরায়েলের যে সরকার ব্যবস্থা, সেখানে অনেকগুলো ছোট ছোট দল আছে, কট্টর মুসলিম বিরোধী দল আছে, কট্টর ইসরায়েলপন্থী দল আছে, আবার সেকুলার দল আছে। তো সবারই অংশগ্রহণ আছে সংসদে, সবারই অংশগ্রহণ আছে মন্ত্রণালয়ে। তো যখন কেউ একজন ব্যাগড়া দেয় তখন সরকার নড়বড়ে হয়ে পড়ে। সুতরাং আজকে যে ইসরায়েল তার ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন আছে যে প্যালেস্টাইনিদের উপর আক্রমণ না করার জন্য। কিন্তু ওই যে বললাম পিআর, সংসদে প্রতিনিধিত্বশীল যেসব ডানপন্থী গোষ্ঠী আছে তাদের চাপে নেতানিয়াহু সরকার নিজেও অনেকখানি ডানপন্থী আচরণ করতে বাধ্য হচ্ছে পশ্চিমাদের চাপ এবং পশ্চিমাদের অনুরোধ সত্ত্বেও। তো সেটা হলো এই যে কিভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে, সেখানে জনগোষ্ঠীদের মতামত সংসদে যেভাবে প্রতিফলিত হবে এবং সেই লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হবে, সেটার একটা ক্যাচাল লাগতে পারে বাংলাদেশে। এখনো পর্যন্ত আমরা জানি যে ৩০০ সংসদীয় আসন। এখন জামায়াত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং অন্য আরো ২-১টা দল মিলে তারা বলতে চাচ্ছে যে পিআর বাংলাদেশের জন্য ভালো। পিআর হলে এক দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে না এবং অন্যদেরও ভয়েস থাকবে। কিন্তু কোন প্রক্রিয়ায় হবে এটি আমাদের জানা নাই। আপাতত জানি যে ২ টা কক্ষ বিশিষ্ট সংসদ হবে। এতদিন আমরা জানতাম ৩০০ আসনের সংসদের বাইরে এখন আরো ১০০ জনের, অর্থাৎ উচ্চকক্ষের ১০০ জন সদস্য থাকবে। ঐকমত্য কমিশনে বিএনপি এবং অন্যান্যরা সিদ্ধান্ত নিয়েছে যে নিম্নকক্ষে, অর্থাৎ জনগণের সরাসরি ভোটে যারা নির্বাচিত হবে সেটা জনগণের সংসদ সদস্য হবে। এখানে পিআর হবে না। অর্থাৎ একটি সংসদীয় আসনের যদি ৫০ ভাগ ভোট বিএনপি পায়, সেই ৫০ ভোট পেয়ে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু ৩০ ভাগ ভোট যদি আরো একজন দ্বিতীয় প্রার্থী পায়, জামায়াত ইসলাম চায় তারও সংসদে কোনো একটা ভূমিকা রাখার জন্য। সেটা কোন বিবেচনায় হবে আমার জানা নেই। কিন্তু উচ্চকক্ষে যেটি ঐক্যমত হয়েছে যে ১০০ আসন, এই ১০০ আসন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এর মধ্যে হবে। অর্থাৎ যদি সংসদ নির্বাচনে কোনো দল ২০% ভোট পায়, ১০০ জনের মধ্যে ২০% আসন সেখানে থাকবে। অর্থাৎ ২০ টা আসন থাকবে। কোন দল যদি ৫০% পায়, তার ৫০ টা আসন থাকবে। কোন দল যদি ৩% ভোট পায়, তার ৩% আসন উচ্চকক্ষে থাকবে। সেটা হতে পারত একটা বড় ভালো সমাধান। কিন্তু জামায়াত আজকে ঘোষণা দিয়েছে তারা আন্দোলনে যাবে যদি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয়তে তারা পিআর না পায়। এখন আমি আব্দুল্লাহ তাহেরের বক্তব্যটা শুনি, তারপরে আমি জামাতের অবস্থান ব্যাখ্যা করছি এবং পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যাও
আমি শুনিয়ে শেষ করব আলোচনা। আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস এন্ড লোয়ার হাউস, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এখন প্রশ্ন আসতে পারে, এই যে আব্দুল্লাহ তাহের উনি বলেছেন, উনি গিয়েছিলেন মূলত সিসির সাথে সাক্ষাৎ করতে, তার যে নির্বাচনী আসন 14 গ্রাম কুমিল্লার, সেইখানে নির্বাচনী আসনের সীমানা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে। নতুন যে আসন বিন্যাস হয়েছে, অর্থাৎ নতুন যে এলাকা নিয়ে আসনগুলো বিন্যাস করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, সেখানে তিনি তার ভেটো দিতে গিয়েছিলেন। কিন্তু সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে আমরা নির্বাচনের ব্যাপারে আশাবাদী, কিন্তু আমাদের অসন্তুষ্টের কথা জানিয়েছি যে সব দলের সাথে আলোচনা করে একটা ডেট দেয়নি প্রধান উপদেষ্টা। এইখানেও উনি বলেছেন যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমাদের কিছু রাজনৈতিক বিরোধিতার জায়গা আছে। তার একটি হলো পিআর। এখন এটার জন্য তারা আন্দোলনে করবে তারা বলছে, কিন্তু এটির জন্য যে একেবারে একেবারে দুনিয়া উল্টে গিয়েছে কিংবা তারা এটা না হলেই নির্বাচনে যাবে না, এ ধরনের কিছু পরিষ্কার করছে না, কিন্তু তারা এই রাজনৈতিক দাবিটা জিয়ে রাখতে চাইছে বলেই প্রতীয়মান হয়। আমার নানান রকম তার বক্তব্য শুনে আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি বললাম। এখন কেন পিআর বাংলাদেশে এটি একটি ঝামেলা সৃষ্টিকারী বক্তব্য যেটা জামাত ইসলামী করছে, সেটা আমার যেমন বোধগম্য না, তেমনি জামাত ইসলামের সবচেয়ে প্রিয় পাত্র এবং জামাত ইসলামের অনলাইন আমির এবং জামায়াতে ইসলামীর ১ নম্বর চিন্তক বুদ্ধিজীবী ডক্টর পিনাকি ভট্টাচার্য, তার ২টি ভিডিও কথোপকথন আপনাদের শোনাবো। একটু লম্বা হবে, কিন্তু শুনবেন কিভাবে তিনি পিআরকে দেখছেন এবং এই রাজনীতিটা যে বাংলাদেশের জন্য ক্ষতিকর সেটা বলছেন। আমি আগেই বলে নেই যে পিনাকি ভট্টাচার্যের কোনো রেফারেন্স আমি কোথাও দেই না, কারণ আমি মনে করি না সে কনসিস্টেন্ট কোনো কথা বলে, ক্ষণে ক্ষণে তার অবস্থান বদলায়। কিন্তু যেহেতু পিআর নিয়ে আলোচনা করছি, মনে হলো যে আমি বললে তো জামাত সমর্থকরা বলবে যে আপনি তো বিরোধী, আপনি তো বলবেনই এই কথা। তো জামাতরা যারা পছন্দ করে তারা তাদের জন্যই মূলত এই বক্তব্যটা। সুতরাং এরপরে আমি শেষ করব আলোচনা। আসলে সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা। তাহলে ইন্ডিয়া কেন সংখ্যানুপাতিক নির্বাচন প্রমোট করছে? জামাত 10 দফা প্রস্তাব দিচ্ছে, ভালো কথা, কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে, তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন। এটার মানে কি জানেন? মানে হইতেছে ধরেন আপনার আসামে মোট ভোট 10 লাখ, মোট ভোটার আর কি। তো ইলেকশন হইলো, বিএনপি পেলো 5 লাখ, জামাত পেলো 3 লাখ। এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন? যাই হোক, এটা হিসাবের জন্য আর কি। আওয়ামী লীগ পেলো ধরেন 1 খান ভোট, তাও চূড়ান্ত গণনা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, তো বিএনপি, তাই না? তো এখন যে জামাত যে 3 লাখ ভোট পেলো, এটা তো পুরাই লস জামাতের জন্য। সে বলতেছে না, 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ, 300 আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে। তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না, তারা যদি সব মিলায় 1% ভোটও পায়, তাইলে তারা 3টে সিট পাবে। বুঝছাও? যদি 0.5% পায়, তাইলেও একটা সিট অন্তত পাবে। ছোট দলের জন্য খারাপ না, সিট বাড়ে এতে। ইউরোপের অনেক দেশের সিস্টেম আছে। তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে, তাই তো ভালোই, তাই না? পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে, তাই না? আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনছি আমরা, আছে তো, আনিনি কে? পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে, আমাদের দেশের লোকেরা মেনে নিবে? পশ্চিমে মদ খাওয়া, জুয়া, ক্যাসিনো মেনে নিবে, আমাদের দেশে মেনে নিবে না। তার মানে পশ্চিমে আছে, এটা কোনো সাফাই হইতে পারে না। হ্যাঁ, ছোট দলের জন্য এটা ভালো। জামাত কি ছোট দল নাকি? ওর মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে। ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা, চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত। আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা, করলে কেন উচিত, না করলে কেন উচিত না। আসেন এটা আমরা আলাপ করি। অর্থাৎ পিআর নিয়ে স্পষ্ট এটা একটা ভারতীয় এজেন্ডা, এটার বক্তব্য দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন পিনাকি। কেন ভারতীয় এজেন্ডা? তিনি বলার চেষ্টা করছেন যে এটি হলে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যেমন পুনর্বাসন হবে, তেমনি ভারতও তার যে চায়, যেটা বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী একটা ক্যাচাল, রাজনৈতিক ক্যাচাল তৈরি, জারি করে রাখা দুর্বল সরকার, যেখানে চাপ দিয়ে সে নানান রকম সুবিধা নিতে পারে, সেটির একটা এজেন্ডা। শুনুন পিনাকির বক্তব্য 3 মিনিট যে তিনি কি বলছেন। শুধু তাই না, তিনি এটি করতে যেয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী এবং সিপিবিকে এক কাতারে নিয়ে এসে বলেছেন যে তারা ভারতের সাথে সম্পর্কিত দল, ভারতের দোসর হিসেবে তারা কাজ করছে। আমি কইবার চাইতেছিলাম না, তাও কয়া দিই আর কি। এটা মানুষে মনে করে, আমি কিন্তু কই না কিছু। বুঝছাও? 3টা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছেন। সব মনে হয় ভাইরা মাইন্ড করেন না, এটা আপনাদের সম্পর্কে পারসেপশন। আমি কইছি জন্য তা কিন্তু না, এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন। পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন, কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে এই কথা চালু আছে। কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই, তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি। বুঝছাও? আসলে সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা। তাহলে ইন্ডিয়া কেন সংখ্যানুপাতিক নির্বাচন প্রমোট করছে?
এটা ইন্টারেস্টিং আলাপ। আসেন সে আলাপটা দেখি। ভারত বাংলাদেশে এখন দুইটা জিনিস চায়। ও তো তালুকদারি গেছে, এখন দুইটা জিনিস চায়। এক, বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে। দুই, আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নেয়। এই দুইটা উদ্দেশ্যে সফল করবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা। বুঝছেন? এটা কিন্তু ভয়ানক একটা দাবি করেছে জামাত। বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে। যাকে আমি খুব বেশি পিনাকির বক্তব্য দিব না, তাতে আবার অন্যরা বলবেন যে তাহলে বক্তব্য তো পিনাকির হয়ে গেল, আপনার বক্তব্য কই? পিনাকি নানান আলোচনায় আমাদের রেফারেন্স ব্যবহার করে, নিশ্চয়ই আমিও ব্যবহার করলাম। দোষের কিছু না, শুধুমাত্র এটি প্রমাণ করার জন্য যে এটি একটি ভারতীয় এজেন্ডা, এটি একটি অশুভ চিন্তা। জামায়াত ইসলামী কেন এটি নিয়ে রাজনীতি করছে এটা আমার বোধগম্য নয়। আমার ধারণা, আমার বিশ্বাস যে এটি থেকে তারা সরে আসবে এবং এখনো পর্যন্ত স্পষ্টই বলেছি, তারা নানান সময় দাবি করলেও এটার জন্য যে খুব বেশি রিজিড অবস্থানে, অর্থাৎ অনড় অবস্থানে, এটা আমার মনে হয়নি। কিন্তু তারা এই দাবিটা জিয়ে রাখতে চায় যদি কোথাও যে একটা ব্যাগড়া বাঁধানো যায় যে না ঠিক আছে, আমরা তো বলেছিলাম যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না। সো এটি একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। এখন রাজনৈতিক দলগুলো দাবি নিয়ে থাকবে, তাদের নানান দাবি থাকবে, এটি স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ঠিক যেমনি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে মাঠে উস্কে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার শব্দটা, জামায়াত ইসলামী এটিকে লুফে নিয়েছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা। পরবর্তীতে দেখা গেল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের দাবি আওয়ামী লীগের ১ নম্বর দাবি হিসেবে মাঠে এসে প্রতিষ্ঠিত হলো এবং তার প্রেক্ষিতে কি হলো, বিএনপি সরকার থেকে পড়ে গেল, আওয়ামী লীগ আসলো। সেই আওয়ামী লীগের হাত দিয়েই পরবর্তীতে জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি হলো। আজকের এই যে আবার ক্ষমতায় এসে তারাই সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো বিচারপতি খায়রুল হককে দিয়ে, যার প্রেক্ষিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠল। সুতরাং জামায়াত ইসলামের একটা রাজনৈতিক ভুল 1996 সালে কিভাবে তার খেসারত মূল্য দিয়েছে তাদের রাজনীতি সমগ্র বাংলাদেশের মানুষ, 2000 ছাত্র জনতার প্রাণ। আবারও যদি পিআর নিয়ে তারা নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করে, আমি জানি না কোথায় হবে, নিশ্চয়ই তারা সেই পথে আগাবে না। কিন্তু পিআর দাবি যে কোথাও হালে পানি পাচ্ছে না, সেটি আজকের আলোচনার বিষয় এবং সেটি মনে করিয়ে দেওয়ার জন্যই আলোচনা। ইনফ্যাক্ট প্রথম আলোচনা শাহেদ আলমের কোনো টক শোতে যে পিআর নিয়ে আমি কথা বলছি এবং আমি আমার নেতিবাচক যে মনোভাব সেটি জানিয়েই এই আলোচনাটা শেষ করছি। নিশ্চয়ই আপনাদের বক্তব্য আছে, সেগুলো দিলে আমি কমেন্টস আকারে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।